কারণ এগুলো না পারলে পরে যখন আমরা নিয়ম বুঝাবো তখন এই জিনিসগুলো কাজ করবে না। আমরা উদাহরণগুলো যদি আমরা দেওয়ার আগে আমরা কিছু ইলেকট্রন বিন্যাস নিয়ে চিন্তা করি। 2 এর নিয়ম কি, অষ্টক নিয়ম কি, আমরা এটাতে যাই আগে। 2 এর নিয়মটা কি আর অষ্টক নিয়মটা কি? যদি 2 এর নিয়ম আর নিয়মটা অষ্টক নিয়মটা কি সেটা আমরা এইভাবে দেখাইতে পারি। বিভিন্ন মৌলের পরমাণু সমূহ তার নিজেদের মধ্যে ইলেকট্রন আদান প্রদান বা শেয়ারের মাধ্যমে পরমাণু সমূহ শেষ শক্তি স্তরে যদি 2টি ইলেকট্রন হয় এবং তার বেশিরভাগ ক্ষেত্রে যদি 8টি ইলেকট্রন বিন্যাস লাভ করে, তাহলে সেটাকে বলে 2টা ইলেকট্রন বিন্যাস লাভ করে, সেটাকে বলবো আমরা 2 এর নিয়ম। আর যদি 8টা ইলেকট্রন বিন্যাস অর্জন করে সেটাকে বলবো আমরা অষ্টক নিয়ম। হিলিয়ামের ক্ষেত্রে শুধু 2 এর নিয়ম, আর বাকি সব ক্ষেত্রে কিন্তু অষ্টক নিয়ম কাজ করে। আমরা যদি এটা দেখাই তাহলে প্রশ্নটা হবে 2 এর নিয়ম আর অষ্টক নিয়মটা খেয়াল করো। সবাই নিয়মটা লিখে নাও। 2 এর নিয়মটা কি? অর্থাৎ বিভিন্ন মৌলের পরমাণু সমূহ নিজেদের মধ্যে ইলেকট্রন আদান প্রদান বা শেয়ারের মাধ্যমে শেষ কক্ষপথে থাকে, তাহলে সেটাকে বলবো আমরা 2 এর নিয়ম বা ডুয়েট। আর যোজ্যতা স্তরে যে 8টি ইলেকট্রন বিন্যাস লাভ করে সেটাকে বলবো আমরা অষ্টক নীতি, বা যেটা আমরা বলি অক্টেট। অষ্টক নীতি বা অক্টেট বলি আমরা। তাহলে 2 এর নীতি কি আর 8 এর নিয়ম কি? উদাহরণ দিব আমরা, তোমরা আগে নীতিটা লিখে নাও। 2 এর নীতি আর অষ্টক নীতি আমরা উদাহরণ দিব, তোমরা আগে নীতিটা লেখো। জি স্যার, তোলা হচ্ছে। উদাহরণ দেব, উদাহরণ দিলে বুঝতে যাবে 2 এর নিয়ম আর অষ্টক নিয়মটা। যেমন ধরো আমি উদাহরণ যদি দিই, বেরিলিয়াম ক্লোরাইড। দেখো আমি তৈরি করে দিচ্ছি উদাহরণটা। বেরিলিয়াম ক্লোরাইড, ক্লোরাইড। বেরিলিয়াম ক্লোরাইডের গঠন যদি তোমরা দেখো, বেরিলিয়াম ক্লোরাইডের গঠন, এখানে বেরিলিয়ামের বাহির ইলেকট্রন কয়টা বলো তো? বেরিলিয়ামের বাহির ইলেকট্রন কয়টা, কে বলতে পারবা? বেরিলিয়ামের বাহির ইলেকট্রন কয়টা? Be এর বাইরে দুইটা। অর্থাৎ Be এর ইলেকট্রন মিটার যদি আমরা দেখাই তাহলে কি হবে? Be Be হচ্ছে 4 ইলেকট্রন বিন্যাস করলে আমরা দেখব 2 আর 2, তাই তো? যদি আমরা ক্লোরিনটার ইলেকট্রন বিন্যাস দেখি, ক্লোরিনের ইলেকট্রন বিন্যাসটা দেখি, অর্থাৎ Clটা দেখি, Cl আর Cl হবে 17, অর্থাৎ 17 ইলেকট্রন বিন্যাস হবে 2 8 আর হবে 7। খেয়াল করো 2 8 7। এখন যদি দেখি এর শেষ স্তর ইলেকট্রন কয়টা? 2টা। শেষ স্তর ইলেকট্রন কয়টা? 2টা। এই এমনি বেরিলিয়ামের বাহির ইলেকট্রন হচ্ছে 2টা, আর এখানে ক্লোরিন ইলেকট্রন বাহির স্তরের ইলেকট্রন হচ্ছে 7টা। তাহলে যখন এদের ইলেকট্রন শেয়ারিং করবে, শেয়ারের মাধ্যমে যৌগ গঠন করবে, তখন যদি আমরা গঠনটা লুইস ডট ফর্মুলাও দেখাইতে পারি, অথবা আমরা যে কোনো ভাবে দেখাইতে পারি, লুইস ডট ফর্মুলা অথবা স্বাভাবিক নিয়মে যদি দেখি, বেরিলিয়াম Be, এখানে যদি আমরা ইলেকট্রন দেখাই, ইলেকট্রনটা এখানে ডট দিলাম আর একটা ইলেকট্রন ডট দিলাম, এখানে দেখো এটা দেখাবো আমরা বেরিলিয়াম Be, বেরিলিয়াম, এখানে 2টা ইলেকট্রন দেখালাম আর একটা ইলেকট্রন, দাঁড়াও 2টা ইলেকট্রন দেখালাম, এখানে একটা ক্লোরিন দেখাইতে হবে, দেখো ক্লোরিন অর্থাৎ Cl, সবাই খেয়াল করো Cl ক্লোরিন। আর এখানে একটা দেখাবো আমরা ক্লোরিন, এটাকে লুইস ডট ফর্মুলা বলে,
ক্লোরিন দেখাইলাম। দেখো তো দুইটা ক্লোরিন এখানে যুক্ত হয়েছে কার দ্বারা? এখানে ক্লোরিন, এইগুলোকে আমরা ব্ল্যাক করে দিচ্ছি। একটা ভালো করে বুঝে নাও, পরে এগুলো করা লাগবে না, এটা ব্ল্যাক করে দিলাম। এখন যদি ব্ল্যাক করে দিই আমরা, দেখো তো এখানে এই ক্লোরিনের বেরিলিয়ামের বাইরে কয়টা ইলেকট্রন আছে? এক জোড়া, এক জোড়া, দুই জোড়া। তাহলে এক জোড়া ইলেকট্রন কিন্তু শেয়ার করছে। তাহলে এটা হবে 2 এর নিয়ম। বেরিলিয়ামের এখানে কিন্তু 2 এর নিয়ম মানছে। দেখো এই এক জোড়া ইলেকট্রন শেয়ার করছে, এখানে এক জোড়া ইলেকট্রন শেয়ার করছে। কিন্তু ক্লোরিন এই একটা সহ 8টা ইলেকট্রন হয়ে যাবে। কয়টা ইলেকট্রন হয়ে যাবে? 8টা। ইচ্ছা করলে আমরা ইলেকট্রন গুলাকে এইভাবে দেখাইতে পারি, বোঝার জন্য আমরা ইলেকট্রন গুলাকে এইভাবে দেখাইতে পারি। দেখো এখানে আমরা ইলেকট্রন গুলাকে একটু সময় লাগতেছে, আমার এগুলো লুইস ডট দেওয়া যায় না, তাই একটু সমস্যা হয়, সময় লাগে। দেখো এখানে যদি দেখি আমরা, এর ইলেকট্রন হচ্ছে 2টা। দুইটা। দেখো এই ক্লোরিন ইলেকট্রন দিলাম আমরা 2টা। আর এখানে যদি দেখাই আমরা ক্লোরিনের, এর ইলেকট্রন হবে 2টা, আর এই ইলেকট্রন হবে 2টা। এবার খেয়াল করো তো, আমরা যদি এটা ব্ল্যাক করে দিই, আমরা এটা ব্ল্যাক করে দিলাম সবগুলোই। আচ্ছা, এটা ব্ল্যাক করে দিলাম। এবার দেখো তো তাকায়, এবার ক্লোরিনের বাইরে ইলেকট্রন কয়টা আছে? ক্লোরিনের বাইরে ইলেকট্রন কয়টা আছে কে বলতে পারবা? ক্লোরিনের বাইরে ইলেকট্রন দেখো 8টা, আর এখানে ক্লোরিনের বাইরে ইলেকট্রন আছে 8টা। আর কিন্তু এই বেরিলিয়াম 2টা করে ইলেকট্রন শেয়ার করেছে, এর সাথে 2টা, এর সাথে 2টা। তাহলে 2টা করে ইলেকট্রন যখন শেয়ার করে তখন সেটাকে বলে আমরা 2 এর নিয়ম, সেটাকে 2 এর নিয়ম। আর দেখো ক্লোরিন 8টা ইলেকট্রন হয়েছে অনুগঠন করার সময়, তাহলে এটা অষ্টক নিয়ম মেনেছে। অর্থাৎ এখানে 2টা নিয়মই কিন্তু মানছে, 2 এর নিয়ম এবং অষ্টক নিয়ম, 2 নিয়মই মানে। তাছাড়া আমরা 2 এর নিয়মে আরেকটা উদাহরণ দিতে পারি, হাইড্রোজেনের ক্ষেত্রে বলতে পারি। আমরা হাইড্রোজেনের অণুর ক্ষেত্রে বলতে পারি। দেখো হাইড্রোজেন, এটা হলো H2 অণু। হাইড্রোজেন অণুর ক্ষেত্রে যদি বলি, এখানে দেখো হাইড্রোজেনের একটা অণু যদি আমরা দেখাই, H একটা অণু, অর্থাৎ এখানে ইলেকট্রন আছে একটা, এর সাথে আর একটা হাইড্রোজেন অণু যুক্ত হলো, এর সাথে অণু যুক্ত হলো আর একটা হাইড্রোজেন। তাহলে এই হাইড্রোজেনকে আমরা রেড করে দিলাম, এই হাইড্রোজেনকে রেড করে দিই, ব্ল্যাক করে রেড করে দিয়ে এটা রেড। তাহলে এই দুইটা যখন বিক্রিয়া অংশগ্রহণ করবে, 2টা হাইড্রোজেন পরস্পরের সাথে যুক্ত হয়ে যাবে, 2টা হাইড্রোজেন যুক্ত হবে। তখন এই 2টা হাইড্রোজেন কি হবে দেখো তো, এখানে যদি দেখাই, এই হাইড্রোজেনটা হচ্ছে H, এখানে একটা ইলেকট্রন, আর এখানে আরেকটা ইলেকট্রনের সাথে যুক্ত হয়ে আরেকটা H করেছে, অনুগঠন করেছে। তাহলে এখানে দেখো এটা ছিল হাইড্রোজেন একটা, খেয়াল করো এখানে একটা হাইড্রোজেন, এখানে এই এক 2টা ইলেকট্রন শেয়ার করেছে। তাহলে এক জোড়া ইলেকট্রন শেয়ার করে হিলিয়ামের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করেছে। তাহলে এটা হবে 2 এর নিয়ম। এটা কি হবে? এটা কয় নিয়ম হবে? 2 এর নিয়ম। আর নিচে যেটা দিয়েছি যে ক্লোরিন বাইরে 8টা ইলেকট্রন হয়েছে, এটা হবে অষ্টক নিয়ম। আমরা এছাড়াও মিথেনের ক্ষেত্রে দিতে পারি, এটা মিথেন অষ্টক নিয়ম মানে। যেমন আমি আর একটা উদাহরণ দিই, CH4 মিথেন। মিথেন অষ্টক নিয়ম মানে কিভাবে মানে? মিথেন অষ্টক নিয়ম মানে বলতো, কার্বনের ক্ষেত্রে যদি বলি আমরা, কার্বনের ইলেকট্রন সংখ্যা কত বলতো? কার্বনের ইলেকট্রন সংখ্যা কত? 6। তাহলে কার্বনটা দেখাবো, এগুলো কিন্তু বইয়ে সাজানো নাই, আমি একটু সাজিয়ে দিচ্ছি, একটু সময় লাগতেছে এই জন্য। কার্বন হচ্ছে 6, তাহলে আমরা 6 লিখলাম, 6 দিলাম, 6। এবং এর বাহির ইলেকট্রন তাহলে কয়টা হবে? 4টা, আমরা দিলাম 4টা। আর হাইড্রোজেনের হচ্ছে 1, তাহলে আমরা H দিলাম, H হচ্ছে 1, অর্থাৎ বাহির ইলেকট্রন থাকবে একটা, অর্থাৎ 4টা হবে না, তখন বাহির ইলেকট্রন হবে একটা। বলতো এর যোজ্যতা সেলে, তাহলে ইলেকট্রন সংখ্যা কত হলো? 1। এর ইলেকট্রন সংখ্যা 1, আর এর যোজ্যতা সেলে ইলেকট্রন সংখ্যা হলো 4। যদি এদের গঠন দেখি, তাহলে গঠনটা কিভাবে হয় দেখ। এখানে কার্বনটাকে যদি আমরা দেখাই, কার্বনটাকে আমরা প্লাগ করি, দেখো গঠনটা দেখতে একটু আমার জন্য কষ্ট হয়ে যাবে লিখতে, আমরা গঠনটা একটু অন্যভাবে দেখাইতেছি। দেখো একটা H, আমি একটু দেখাইতে পারবো, একটু সময় লাগবে। এটা হলো H, এর সাথে আমরা যদি বলি, দেখো এখানে একটা আমরা
একটু দ্বারা আমার বন্ডটা দিতে একটু হয় এন্ড একটু দাঁড়াও, একটু ফন্টটা গুলো বানাইতে গেলে সময় যায়। দেখো এইচটাকে আমরা একটু নিচে নামিয়ে দিই, আমি একটু ফন্ট গুলো বোঝার জন্য এইচটা আমরা নিচে নামিয়ে দিলাম। দেখো আমি কার্বনটাকে এবার দেখাবো, কার্বন এটা হবে আরেকটা এইচ হবে, অর্থাৎ এইচটা একটু বড় হাতের হবে, এইচটা বড় হাতের হবে, একটু ফন্টটা আবার দিয়ে এইচটা বড় হাতের, একটা বন্ড হবে, তারপরে হবে কার্বন অর্থাৎ সি, তারপরে হবে একটা কার্বন অর্থাৎ এখানে বন্ড এইচ। দেখো এখানে যদি আমরা বলি, এখানে দেখো এই বন্ডটা কিন্তু আমরা এটা বুঝাইতে একটু নিচে আমরা একটু বড় করতে হইতেছে, এখানে এই হাতটাকে আমরা নিচে নামিয়ে দিব, এখানে একটা নিচে আমরা এইচ দিব। আমাকে বলো তো এখানে সবাই খেয়াল করো, দেখো কার্বনটা, এই যে দেখো এই কার্বনটা চারটা হাইড্রোজেনের সাথে সে যুক্ত হয়েছে, তাহলে কার্বনের বাহিরে ইলেকট্রন হয়েছিল তার নিজের চারটা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়েছে, তাহলে কার্বন অষ্টকপূর্ণ হয়েছে। আর হাইড্রোজেনের বাহিরে দেখো কার্বন থেকে একটা ইলেকট্রন নিচ্ছে, হাইড্রোজেন থেকে একটা ইলেকট্রন নিচ্ছে, নিয়ে তার ইলেকট্রন হয়ে গেছে কয়টা? 8টা। তাহলে এটা কি পূর্ণ হয়েছে? এখানে অষ্টকপূর্ণ হয়েছে। কার্বন অষ্টকপূর্ণ কিন্তু হাইড্রোজেন হচ্ছে 2 এর নিয়ম মানছে, অর্থাৎ কার্বন অষ্টকপূর্ণ হয়েছে কিন্তু হাইড্রোজেন মানছে কয় নিয়ম? 2 এর নিয়ম। এই জিনিসটা বুঝতে পারছো কিনা? তাহলে 2 এর নিয়মটা কি আর অষ্টক নিয়মটা কি, সবাই ক্লিয়ার কিনা? সবাই ক্লিয়ার কিনা 2 এর নিয়ম আর অষ্টক নিয়ম? তোমরা সবাই বুঝতে পারছো কিনা? যারা জয়েন করছো সবাই বুঝছো কিনা 2 এর নিয়ম এবং অষ্টক নিয়মটা কি? জি 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 স্যার। তারপরে আনিকা, নিশাত, তাসনিম বুঝতে পারছো কিনা 2 এর নিয়ম আর অষ্টক নিয়ম? এই যে দুইটা ইলেকট্রন হয় এটা 2 এর নিয়ম, আর যে বাইরে 8টা ইলেকট্রন হবে সেটা হবে অষ্টক নিয়ম। সংকোচন প্রথমটা দেখাবো আমরা, অষ্টক সংকোচন। এটা দুইটা ব্যর্থতা আমরা বলবো। 1 নাম্বার ব্যর্থতা হচ্ছে অষ্টক সংকোচন, অষ্টক সংকোচন, সংকোচন, অষ্টক সংকোচন অর্থাৎ বাহিরে 8 এর চেয়ে কম হবে কিন্তু স্থিতিশীল হবে, তাহলে সেটাকে বলবো অষ্টক সংকোচন। যেমন আমরা অষ্টক সংকোচনের একটা উদাহরণ আমরা অলরেডি করে ফেলছি, এইটা উদাহরণটা দিয়ে আমরা ইউজ করতে পারি। দেখো অষ্টক সংকোচনের বেস্ট উদাহরণ হচ্ছে বেরিলিয়াম ক্লোরাইড। এছাড়াও আছে অষ্টক সংকোচনের আরেকটা উদাহরণ দিই আমরা, বোরন ট্রাইফ্লোরাইড। এই দুইটা উদাহরণ তোমরা করলেই হয়ে যাবে, যে দুটো উদাহরণ আমি করাইছি দুটো উদাহরণ করলেই হয়ে যাবে তোমাদের ফিউচারে। বোরন ট্রাইফ্লোরাইড অর্থাৎ BF3, এই তিনটা উদাহরণ, এই দুইটা উদাহরণ করলে হয়ে যাবে তোমার। দুইটা উদাহরণের মধ্যে পরীক্ষা আসে। বোরন ট্রাইফ্লোরাইড অর্থাৎ এই দুইটাতে অষ্টক সংকোচন ঘটে, এই দুইটাতে অষ্টক সংকোচন ঘটে। যেমন এটা উদাহরণ দিব আমি, পরেরটা দেওয়া লাগবে না। এক্ষেত্রে যদি আমরা দেখতে পাই, দেখো বেরিলিয়ামের বাইরে 2টা ইলেকট্রন, ক্লোরিনের বাইরে 7টা ইলেকট্রন। যদি ইলেকট্রন বিন্যাস যখন করে, এখানে দেখাই দিচ্ছে গঠন লুইস ডট ফর্মুলা, শেষ স্তরটা দেখাই। বেরিলিয়ামের বাইরে দেখো এই 2টা ইলেকট্রন ছিল, এই একটা ইলেকট্রন একটা আমি ব্ল্যাক করে দিচ্ছি, ইলেকট্রনটা মনে হয় একটু বুঝতে তোমাদের সুবিধা হবে, আমি এটা ব্ল্যাক করে দিই। এই ব্ল্যাক গুলো হচ্ছে ক্লোরিনের ইলেকট্রন, আর এখানে রেড যেটা দেখতে পাচ্ছ, রেড হচ্ছে এর এই বেরিলিয়ামের বেরিলিয়াম। আমি এটা আরেকটু বড় করে দিই, মনে হয় তোমাদের বুঝতে, যখন আরেকটু বড় করে দিচ্ছি। সবাই খেয়াল করো, এখানে দেখতে পাচ্ছ বেরিলিয়ামের বাইরে ইলেকট্রন সংখ্যা হচ্ছে কয়টা? 2টা। আর ক্লোরিনের বাইরে দেখো ইলেকট্রন সংখ্যা হচ্ছে 7টা ক্লোরিনের বাইরে ইলেকট্রন। এখানে তাহলে বেরিলিয়ামের এই 2টা ইলেকট্রন শেয়ার করলো, 2টা ইলেকট্রন শেয়ার করলো, তাহলে কেন্দ্রীয় পরমাণু ব্রোমিনের বেরিলিয়ামের বাইরে ইলেকট্রন সংখ্যা হলো 4।
কিন্তু আমরা নিয়ম জানি যে কেন্দ্রীয় পরমাণু ব্রোমিনের বাইরে ইলেকট্রন হওয়ার কথা 8টা, কিন্তু তারপরও বেরিলিয়াম ক্লোরাইড এটা স্থিতিশীল যৌগ। বেরিলিয়াম ক্লোরাইড স্থিতিশীল যৌগ হয়, কিন্তু ইলেকট্রন হচ্ছে মাত্র বাইরে 4টা, অর্থাৎ 8টা না হয়েও একটা স্থিতিশীল যৌগ তৈরি করতে পারে। তাহলে এর 8 এর চেয়ে কম, এই জন্য এটার নাম দেওয়া হয় অষ্টক সংকোচন। অর্থাৎ 8 এর চেয়ে কম হয়েও একটা যৌগ গঠন করতে পারে, এই জন্য এর নাম দেওয়া হয়েছে অষ্টক সংকোচন। অষ্টক সংকোচনটা বুঝতে পারছো কিনা? আরেকটা উদাহরণ দেওয়া লাগবে। এটা সেম ভাবে, এর বাইরে হবে 6টা ইলেকট্রন, এটা 4টা হয়েছে বাইরে বেরিলিয়ামের, আর বোরনের বাইরে ইলেকট্রন হবে 6টা, এটা একটা অষ্টক সংকোচন। দেখো অষ্টক সংকোচনটা লিখে নাও, তারপরে এটা বুঝলে আমরা অষ্টক সম্প্রসারণটা দেখাবো। এটা হচ্ছে অষ্টক নীতির ব্যর্থতা। আচ্ছা স্যার, বেরিলিয়াম ক্লোরাইডের তো ক্লোরিনের তো অষ্টক পূর্ণ আছে, মানে ক্লোরিন অষ্টক পূর্ণ হবে, কিন্তু কেন্দ্রীয় পরমাণু বেরিলিয়াম এর অষ্টক পূর্ণ হয়নি, এটাই ব্যর্থতা। সংকোচন আর প্রসারণ কি স্যার? সংকোচন মানে 8 এর চেয়ে কম, আর সম্প্রসারণ মানে হচ্ছে 8 এর চেয়ে বেশি। কেন্দ্রীয় পরমাণু ইলেকট্রন সংখ্যা 8 এর চেয়ে কম আর 8 এর চেয়ে বেশি। কেউ না বুঝতে পারলে আমাকে প্রশ্ন করবে। সবাই বুঝতে পারছো কিনা? অষ্টক সম্প্রসারণ, সম্প্রসারণ মানে আর এর চেয়ে বেশি হবে। সম্প্রসারণ, অষ্টক সম্প্রসারণ। দেখো অষ্টক সম্প্রসারণের ক্ষেত্রে আমরা উদাহরণ দেই, উদাহরণ দিলে বুঝতে পারবা। PCl5 আমরা আগে পড়িয়েছি, তোমরা অনেকবার, যেহেতু তোমরা অনেক পড়ছো। PCl5 আমরা লিখে দিচ্ছি PCl5 এটা একটা উদাহরণ। আর একটা উদাহরণ হলো সালফার হেক্সাফ্লোরাইড, সালফার হেক্সাফ্লোরাইড। এই দুইটা উদাহরণ হচ্ছে অষ্টক সম্প্রসারণের ক্ষেত্রে। তোমরা এই দুইটা উদাহরণ এক্সাক্ট মনে রাখলেই উদাহরণ অবজেক্টিভ আসলেও কারেকশন করতে পারবে। এই দুইটা হচ্ছে অষ্টক সম্প্রসারণ। তোমাদের অষ্টক সংকোচন কি কারো লেখা বাকি আছে? কারো লেখা কি বাকি আছে? এটা কারো লেখা বাকি আছে কিনা? লেখা শেষ স্যার। সবার লেখা শেষ? ওকে, সবাই বুঝতে পারলে আমরা অষ্টক সম্প্রসারণটা দেখাবো। অষ্টক সম্প্রসারণ আমি দুইটা উদাহরণ দিয়েছি, আমি প্রথম উদাহরণটা করে দিব, তোমরা আশা করি সেম ভাবে করবে। ফসফরাস, ফসফরাসটা যদি আমরা কপি করে নিয়ে আসি, ফসফরাসের বলো, ফসফরাসের ই সংখ্যা কত? পারমাণবিক সংখ্যা কত? 15। ইলেকট্রন বিন্যাস করো 2 8 5 8, কত হবে? 5 হবে। 5, শেষে 5টা ইলেকট্রন। আমরা এটা যদি এবার ক্লোরিনটা দেখাই, তোমরা এইভাবে করে করে দেখাবা, তারপরে গাঠনিক সঙ্গে দেখাও, তাহলে বুঝতে সুবিধা হবে। মার্কসও ভালোভাবে। Cl ক্লোরিন, এখানে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা 17, এর ইলেকট্রন হচ্ছে বাইরে 7টা। দেখো তো এর বাইরে ইলেকট্রন কয়টা আছে? 5টা। এর বাইরে ইলেকট্রন সংখ্যা 5, আর এর বাইরে ইলেকট্রন সংখ্যা কত? 7। এখানে বলছি PCl5, অর্থাৎ এখানে দেখো PCl5 মানে বাইরে 5, এর বাইরে 5টা ইলেকট্রন হবে।
তাহলে পির বাইরে পাঁচটা ইলেকট্রন গুলো আমি কিভাবে দিতে পারি, একটু আমার জন্য কষ্ট হবে, তোমরা বুঝাই একটু দেখি আমরা। প্রথমে এটা দেব আমরা ক্লোরিন, আমরা আরো এক ধাপ নিচে নামাই দিতে হবে। ক্লোরিন দিলাম, Cl ক্লোরিন। বারবার ফোন চেঞ্জ হয়ে যাচ্ছে, একটু অপেক্ষা করো। আপনার জন্য স্যার ডায়াগ্রাম থাকলে ভালো হতো। ডায়াগ্রাম নাই তো এখানে, জি ডায়াগ্রাম সুবিধা হয় তো এখানে। এখানে সিস্টেমটা আমি জানি না এখানে কেমনে ফন্টগুলো করা করি, এই জন্য বুঝিয়ে দিই। দেখো প্রথমে দিতে হবে দুইটা ইলেকট্রন, দুইটা ইলেকট্রনের পর দিতে হবে ক্লোরিন। আমি করতে পারবো, একটু বড় হবে সমস্যা নাই। এটা হবে ক্লোরিন, Cl Cl ক্লোরিন। আচ্ছা, ক্লোরিনের এই বাইরে, ক্লোরিনের ভিতরে বাইরে দুইটা জায়গায় ইলেকট্রন দিতে হবে, অর্থাৎ ক্লোরিনের দুইটা ইলেকট্রন দিতে হবে বাইরে, আর দুইটা ইলেকট্রন দিবে এই পাশে। দেখো আমি অলরেডি ক্লোরিনটা সেট করে ফেললাম। এখানে একটু আমরা একটু পিছনে নিয়ে যাই, তাহলে লিখতে সুবিধা হবে। ওকে, এবার খেয়াল করো, এবার নিচের দিকে যাব আমরা। নিচের দিকে যদি দেখি আমি এখানে একটা ইলেকট্রন দিব, আমি নিচের দিকে আরো একটা ইলেকট্রন দিব। এটা আমরা নিচে নামাই নিয়ে আসলাম, অর্থাৎ ক্লোরিনের ইলেকট্রনটা আমি ফসফরাস ইলেকট্রন বোঝানোর জন্য আলাদা করে দিই। এবার দেখো চিত্র বড় হোক, এখানে এই ইলেকট্রনটার নিচে আমরা এখানে দিব ফসফরাস। দেখো এটা হলো ফসফরাস, পি দিব আমরা, ফসফরাস ফসফরাস ফসফরাস। দেখো এই ফসফরাসের বাইরে পাঁচটা ইলেকট্রন, তাহলে পাঁচটা ইলেকট্রন হবে কয়টা দেখি আমি দিয়ে নিই। এই একটা ইলেকট্রন, আমরা যদি দেখি একটা ইলেকট্রন, এখানে দিলাম আমরা একটা ইলেকট্রন, তাহলে কয়টা, একটা দুটো তিনটা হলো, আরো দুইটা ইলেকট্রন দরকার। আমার কয়টা দরকার, আরো দুইটা ইলেকট্রন দরকার। আচ্ছা, ড্র করার এখানে ই আছে নাকি, ড্র করারই নাই, দাঁড়াও, স্যাম্পল মোবাইলের মধ্যে ড্র করার সিস্টেম তো নাই এখানে, লিভার টেবিল। আর দেখো এখানে বাইরে আমি পাঁচটা ইলেকট্রন দেখাবো, আমি নিচে আমি আর পাঁচটা ইলেকট্রন দেখাবো। ফসফরাসের ক্ষেত্রে যদি তোমরা খেয়াল করো, ফসফরাসের বাইরে দেখো আমি পাঁচটা ইলেকট্রন শো করেছি, অর্থাৎ ফসফরাসের বাইরে পাঁচটা ইলেকট্রন আমি দিয়েছি। এখানে আমি একটা পার্ট দেখাবো, তোমরা নিজেরা কলম দিয়ে করতে পারো, কম্পিউটারে করা একটু কঠিন হয়ে যাবে। এই দেখো ফসফরাসের বাইরে এখানে একটা ইলেকট্রন দেখিয়েছি আমি, এখানে একটা ইলেকট্রন দেখিয়েছি এক, আর এখানে একটা ইলেকট্রন দেখিয়েছি, অর্থাৎ ইলেকট্রন সংখ্যা হলো 2, আর এখানে একটা ইলেকট্রন দেখিয়েছি 3, আর এখানে দুটো ইলেকট্রন দেখিয়েছি। আমরা ইলেকট্রন দুটোকে একটু সরিয়ে দেই, দুটো ইলেকট্রন দেখিয়েছি এখানে, এই দুটো ইলেকট্রন, এটা হলো 5। বলো তো ফসফরাসের বাইরে কয়টা ইলেকট্রন আছে, 5টা। কয়টা ইলেকট্রন আছে, 5টা। এই 5টা ক্লোরিনের সাথে যুক্ত হয়, আমি একটা ক্লোরিন দেখাইছি, সেম ভাবে বাকিগুলো প্রত্যেকটার সাথে ক্লোরিন হবে। দেখো তো এই ক্লোরিন এই একগুলো ইলেকট্রন শেয়ার করেছে, শেয়ার করার ফলে ক্লোরিনের 7টা আর এই যে একটা সংখ্যাটা হয়ে গেল 8টা। আর এখানে এর সাথেও যদি একটা ক্লোরিন লাগাই দিতাম, যে ক্লোরিন এই লাগাই দিই, তাহলে এখানে ক্লোরিনে কয়টা ইলেকট্রন হবে, 8টা। সেম ভাবে এই ইলেকট্রনের সাথে এখানে আরেকটা ক্লোরিন লাগাই দিলাম, এই ইলেকট্রনের সাথে আরেকটা ক্লোরিন লাগাই দিলাম, এই ইলেকট্রনের সাথে আরেকটা ক্লোরিন লাগিয়ে দিলাম, তাহলে ফসফরাসের বাইরে 5টা ক্লোরিন লাগাই দিলাম। সুবিধা হলো 5টি ক্লোরিনের অষ্টক পূর্ণ হয়, কিন্তু ফসফরাসের বাইরে তাহলে ইলেকট্রন যদি 5টা ক্লোরিনের সাথে যুক্ত হয়, 10টা হয়ে যাবে। বাইরে ইলেকট্রন সংখ্যা কত হবে, 10 স্যার। 10টা। তাহলে 8 এর চেয়ে বেশি হয়েছে না কম হয়েছে, 10টা সম্প্রসারণ হয়েছে। 8 এর চেয়ে বেশি হয়েছে, ফসফরাসের বাইরে 10টা ইলেকট্রন হয়ে যাবে। এই জন্য বলি এটা হচ্ছে অষ্টক সম্প্রসারণ, অর্থাৎ PCl5 এবং সালফার হেক্সাক্লোরাইড এই দুটাই হচ্ছে অষ্টক সম্প্রসারণ। তাহলে অষ্টক সম্প্রসারণ কি সবাই পারবা কিনা, বুঝছো কিনা? আমার চিত্রটা একটু কষ্ট হয়েছে, তোমরা এই পাশে তীর চিহ্ন দেখাই দিবা, ক্লোরিন ইলেকট্রন গুলোকে ক্রস চিহ্ন দিবা, আর ফসফরাসের ইলেকট্রন গুলোকে ডট চিহ্ন দিবা, তাহলে এটা হবে লুইস ডট ফর্মুলা। স্যার ডায়াগ্রাম আঁকলে হয় না স্যার? ডায়াগ্রাম আঁকলে হয়, ডায়াগ্রাম মানে বড় হবে, এই জন্য তোমরা একটা ডট দিবে, একটা ক্রস দিবা, এটাকে বলা হয় লুইস ডট ফর্মুলা, এটা সুবিধা।
ছোট হয়, সময় কম লাগবে। সম্প্রসারণ এবং সংকোচন সবাই ক্লিয়ার কিনা? একটু লিখে নাও, এটা তোমরা নিজেরাই করে নাও। সবাই ক্লিয়ার কিনা? অষ্টক সংকোচন এবং অষ্টক সম্প্রসারণ। আনিকা বুঝতে পারছো কিনা? একজন আরেকজনের নাম বলতেছে জি স্যার। এবার কথা হইতেছে আরেকজন নাম তারপরে বিভা, সজীব, জি স্যার। কারণ এগুলো আমরা ফাইনাল রিভিশন, আর আমাদের এগুলো করা লাগবে না। আমি এগুলো করে দিচ্ছি। এখানে কিন্তু আমি কোনো পাঁচটা ফুলই দিবা, যে পাঁচটা ফুল ডট দিয়েছি, পাঁচটার বাইরে পাঁচটা ফুলই দেখাই। আমার কথা কইছে ডেভেলপমেন্ট অবস্থা ডট বুঝছি দিলে একটা ফুল চিহ্ন দিবা, তোমার ইচ্ছা মতো। এবার 4 ক্লাস এটাকে বলা হয় নিজে ক্লাস করছে ভয়েস চিনে গেছি না এখন আরেকজনের নাম দিয়ে ঢুকছে আবার কথা হবে কিন্তু কেন্দ্রীয় পরমাণু ফসফরাসের সম্প্রসারণ হয়েছে। আমি বললাম কি রে নিজের নাম পছন্দ হয় নাই সবাই এটা ক্লিয়ার কিনা? অষ্টক সংকোচন এবং সম্প্রসারণ তোমাদের বইয়ে কিন্তু এই তথ্য দেওয়া নাই, এটা তোমাদের পড়তে হবে অবশ্যই। সংকোচন এবং সম্প্রসারণ তোমাদের দেওয়া নাই, এটা তোমাদের করতে হবে। মনে থাকবে, ইলেকট্রন গ্রহণ অথবা বর্জন করে তখনই, এটা বিশেষ ক্ষেত্রে হাইড্রোজেন কিন্তু ইলেকট্রন গ্রহণ অথবা বর্জন করতে পারে। এই তথ্যটা মনে রেখো। আমি হাইড্রোজেনের ক্ষেত্রে দিয়ে দিই, কারণ হাইড্রোজেন আমি উদাহরণ দিয়েছিলাম, এখানে আমি কথাটা লাগাই দিতে পারি, বাংলা কথাটা এখানে দিয়ে দিই, যে হাইড্রোজেন কিভাবে বন্ধনে অংশগ্রহণ করতে চায়। ওকে, তারপরে আমরা যাই। আর বিশেষ ক্ষেত্রে তো বললামই যে হাইড্রোজেন যেহেতু ধাতু অধাতু দুই রকম আচরণ করতে পারে, তাই এরা বিশেষ ক্ষেত্রে কখনো কখনো ইলেকট্রন দান অথবা গ্রহণ করতে পারে। এখন আসো রাসায়নিক বন্ধন গঠনের কারণ কি? আমি কি করিয়েছিলাম? রাসায়নিক বন্ধনের গঠন কারণ করাইছি, অলরেডি করাইছি না? রাসায়নিক বন্ধন কেন গঠন করে? কারণ নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস বর্জন করার জন্য মূলত রাসায়নিক বন্ধন গঠন করে। এবং মনে রাখবা, ইলেকট্রন গ্রহণ অথবা বর্জন অথবা ইলেকট্রন শেয়ারের মাধ্যমে, ইলেকট্রন গ্রহণ বর্জন বা শেয়ারের মাধ্যমে এরা বন্ধনে অংশগ্রহণ করতে চায়। তাহলে এখানে আমরা বলতে পারি বন্ধনের গঠনের কারণটাও কিন্তু আমি বলে দিয়েছি। এটা হচ্ছে 9 নাম্বার কোশ্চেন। নিচে নামিয়ে দিলাম। এটা যদি প্রশ্ন আকারে আমি একটু সাজিয়ে দিই, কোন কোন মৌলগুলো শেষ স্তরে ইলেকট্রন অর্থাৎ যোজ্যতা ইলেকট্রন গ্রহণে বন্ধনে অংশগ্রহণ করে, অর্থাৎ শেষ স্তরে যে ইলেকট্রন থাকবে সেটাই কিন্তু বন্ধনে অংশগ্রহণ করবে, এবং তাদের মূল টার্গেট কি থাকবে? নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করা। আর নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করতে পারলে তারা স্থিতিশীল হবে। তারা কি হবে? স্থিতিশীল হবে। আর 3 নাম্বার তথ্য হচ্ছে যে 1 থেকে 17 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলসমূহ বন্ধন গঠনকালে খুব সহজেই দ্বৈত বা অষ্টক নিয়ম মেনে চলে, 2 অথবা অষ্টক নিয়ম। এবং তৃতীয় স্তরের সর্বোচ্চ স্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতা 18 হওয়া সত্ত্বেও কিছু কিছু মৌল যেমন পটাশিয়াম এবং ক্যালসিয়াম এর 8টি ইলেকট্রন দ্বারা তৃতীয় স্তর পূর্ণ থাকা অবস্থায় চতুর্থ স্তরে প্রথম উপস্তরে একটি ইলেকট্রন পূর্ণ করে, ফলে বন্ধন গঠনের সময় এরাও অষ্টক নিয়ম অনুসরণ করে। অর্থাৎ এটা ইলেকট্রন বিন্যাসে একটা ব্যতিক্রম আছে। এই কথাগুলোকে 3টাকে আমি একসাথে সাজিয়ে দিয়েছিলাম। 3টা লাইনটাকে আমরা একসাথে বলতে পারি এইভাবে, যে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন তথা স্থিতিশীলতা অর্জন করার জন্যই মূলত রাসায়নিক বন্ধনে অংশগ্রহণ করে। এটা হচ্ছে মূল কথা। 3 নাম্বার কথাটা বোঝার জন্য করা হয়েছে, কিন্তু মূল জিনিস হচ্ছে 2 নাম্বার টপিকটা। 2 নাম্বার যে অর্থাৎ স্থিতিশীলতা অর্জন করার জন্য মূলত এরা বন্ধনে অংশগ্রহণ করে। এই প্রশ্নটা আমি আইসক্রিম খাবো। সবাইকে এটা লিখে নিচ্ছ, একটু একটু করে লিখে নিবা, মূল জিনিসগুলো লিখে নিবা। মূল কথা হচ্ছে 2 নাম্বারটা আমি হাইলাইটস করেছি, 2 নাম্বার।
আর এই আসক্তির কারণে কিন্তু রাসায়নিক বন্ধনে অংশগ্রহণ করে। যদি আসক্তি না সৃষ্টি হতো তাহলে রাসায়নিক বন্ধনে অংশগ্রহণ করতো না। আর একটু উপরে উঠাবে। আচ্ছা দাঁড়াও। শেষ হয়েছে এটা? তথ্যগুলো ভালো করে পড়বা, যেখানে বুঝতে পারবে না সেখানে আমাকে প্রশ্ন করবে, আমি ক্লিয়ার করে দেব। আর এখানে আমরা রাসায়নিক বন্ধন যে তত্ত্বটা দেখাইছি এটা আমার প্রয়োজন নেই। ক্যাটায়ন এবং অ্যানায়ন কিভাবে তৈরি হয় সেই সম্পর্কে আমরা বিস্তারিত জানব। ক্যাটায়ন এবং অ্যানায়ন কিভাবে তৈরি হয় দেখো, এখানে যদি আমরা ক্যাটায়ন এবং অ্যানায়নের একটা ডেফিনিশনের আগে আমরা দেখি। দেখো, সোডিয়ামের পাশাপাশি নিয়নের ইলেকট্রন বিন্যাস চিত্র আঁকো। আমরা যদি বলি সোডিয়াম হচ্ছে নরমাল একটা পরমাণু, আর এখানে নিয়ন হচ্ছে একটা নিষ্ক্রিয় গ্যাস। নিষ্ক্রিয় গ্যাস যদি বলি, এই সব আমার নিয়ে কাহিনী করার দরকার নেই, সহজভাবে আমরা চিন্তা করি। সোডিয়াম, দেখো সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত আমাকে বলো। সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত বলো তো? Na 11। এর ইলেকট্রন বিন্যাসটা করো, এর 11 হলে এর ইলেকট্রন বিন্যাস কত হবে বলো তো? 2 10 আর 8 2 8 কত? 1। শেষ স্তরে কয়টা ইলেকট্রন? একটা। শেষ স্তরে কয়টা ইলেকট্রন বলো তো? একটা। তাহলে এরা ধাতু না অধাতু বলো তো? শেষ স্তরে যদি একটা ইলেকট্রন থাকে, যারা ধাতু, তাহলে খেয়াল রাখবা, তাহলে এখানে মাথায় রাখতে হবে এরা হবে ধাতু। তাহলে ধাতু কারা, তাহলে আমরা বুঝি এটার তত্ত্বটা আমরা যদি অ্যাড করে নেই। দেখো, ধাতু, আমি কথাটা লিখে নিচ্ছি, যারা ধাতু তারা ইলেকট্রন দান করবে। তাহলে এই ভাষাটাকে আমি নিজের ভাষায় সেট আপ করি এইভাবে যে ধাতু কারা। ধাতু কারা মনে আছে? ধাতু কারা? ধাতু হচ্ছে যাদের বাহিরে একটি যার সহিত ইলেকট্রন ত্যাগ করেছে, 2টি এবং 3টি ইলেকট্রন থাকবে। কয়টি ইলেকট্রন থাকবে? 3টি, তারাই হবে ধাতু। অর্থাৎ যাদের বাহিরে 1টি 2টি 3টি ইলেকট্রন থাকবে তারাই হবে ধাতু। এই তত্ত্বটা কিন্তু আমরা অনেক আগের থেকেই বলতেছি। এবার বলো তো, এর বাইরে কয়টি ইলেকট্রন আছে? কয়টি ইলেকট্রন আছে? একটা। তাহলে এটা কি অবশ্যই ধাতু। আর যারা ধাতু তারা ইলেকট্রন কি করবে? দান করবে, ইলেকট্রন দান করবে। যারা ধাতু তারা কি বলছি? ইলেকট্রন দান করবে। এই তথ্যটা আমি একটু অ্যাড করে দিচ্ছি। ইলেকট্রন, এগুলো তোমার সংক্ষিপ্ত আকারে লিখে নিবে জিনিসগুলো যাতে কাজে লাগে। যারা ধাতু তারাই কিন্তু ইলেকট্রন দান করবে, অর্থাৎ ই মাইনাস ইলেকট্রন দান করবে, ইলেকট্রন দান করবে, দান করবে, দান করবে, দান করবে, করবে। দেন এরা কি হবে? ক্যাটায়ন তৈরি হবে। খেয়াল করো, যারা ধাতু তারা তাদের বাইরে ইলেকট্রন থাকবে কয়টা বলো তো? একটা, দুইটা, তিনটা ইলেকট্রন। যারা ধাতু তাদের বাইরে ইলেকট্রন থাকবে একটা, দুইটা, তিনটা ইলেকট্রন। যাদের বাইরে একটা, দুইটা, তিনটা ইলেকট্রন থাকবে তাদেরকে বলছি আমরা ধাতু। অর্থাৎ ধাতুর চেনার উপায় বলে দিলাম। আর এরা কি করবে? ইলেকট্রন দান করবে। ধাতুগুলোর কাজ হচ্ছে ইলেকট্রন দান করা। ধাতুর কাজ হচ্ছে কি? ইলেকট্রন দান করা। খেয়াল করো, ধাতুর কাজ ইলেকট্রন দান করা। আর ইলেকট্রন দান করলে সেটা কিছু হবে? ক্যাটায়নে পরিণত হবে। তাহলে এই উদাহরণগুলোকে আমি আরো কিছু উদাহরণ সেট করব, বলো আমাকে। এখানে ম্যাগনেসিয়াম Mg, ম্যাগনেসিয়াম এর বাইরে ইলেকট্রন কয়টা হবে বলো তো? ম্যাগনেসিয়াম পারমাণবিক সংখ্যা কত? 12। তাহলে শেষ স্তরে ইলেকট্রন সংখ্যা হবে কত? 2। শেষ স্তরে ইলেকট্রন সংখ্যা হবে 2। এই উদাহরণটা করে এখানে অ্যালুমিনিয়াম লিখবো আমরা। অ্যালুমিনিয়াম 13।
অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম হচ্ছে 13, এটা আমরা 13 লিখলাম। এবার বলো তো শেষ স্তরে ইলেকট্রন সংখ্যা কত হবে? 3। তাহলে এরা প্রত্যেকই কি ধাতু না অধাতু বলো তো? প্রত্যেকেই ধাতু, প্রত্যেকই কি হবে? ধাতু। আর এই যে ধাতু হওয়ার কারণে এখানে যদি আমরা বলি ধাতু, এরা প্রত্যেকে কি ধাতু, কারণ সবগুলোর বাইরে একটা দুইটি তিনটি ইলেকট্রন আছে, তাই ধাতু। সোডিয়াম ধাতু, ম্যাগনেসিয়াম ধাতু, ক্লোরিন, অ্যালুমিনিয়াম ধাতু। সোডিয়াম তার বাইরের স্তরে একটা ইলেকট্রন সে দান করে দিবে, বাইরে যে কয়টা থাকে সেই কয়টা কিন্তু দান করে, এর বেশি দান করতে পারে না। সোডিয়াম যখন সে একটা ইলেকট্রন দান করে দিতে যাবে, অর্থাৎ সোডিয়াম, খেয়াল করো আমরা যদি এইভাবে দেখাই, সোডিয়াম Na একটা ইলেকট্রন দান করবে, অর্থাৎ E মাইনাস, ইটা একটা ইলেকট্রন, এখানে আমরা দেই E মাইনাস, ইলেকট্রন দান করবে, ইলেকট্রন দান করবে। ইলেকট্রন দান করা মানে যে কয়টা দান করবে ওই কয়টা প্লাসে পরিণত হবে। এই যে এটা Na কিসে পরিণত হবে? প্লাসে পরিণত হবে। খেয়াল করো সোডিয়াম একটা ইলেকট্রন দান করলো, তাই কিসে পরিণত হলো? এটা আমরা উপরে উঠে দিই, ইলেকট্রন মাইনাস পাওয়ার উপরে হয়, আর এটা আমরা উপরে উঠে দিই। আচ্ছা, এখন আমাকে বলো তো সোডিয়াম এই যে একটা ইলেকট্রন দান করলো, দান করে সে কি প্লাসে পরিণত হলো, ইলেকট্রন দান করে যে প্লাসে পরিণত হলো, এই জন্য এটাকে বলা হয় কি ক্যাটায়ন। অর্থাৎ সোডিয়াম পরমাণু শেষ স্তরে যে একটা ইলেকট্রন ছিল, একটা ইলেকট্রন দান করে ধনাত্মক আয়নে পরিণত হয়েছে, তাই এটার নামই হচ্ছে ক্যাটায়ন। অর্থাৎ ইলেকট্রন দান করে ধনাত্মক আয়নে পরিণত হওয়াটাকে বলবো আমরা ক্যাটায়ন। খেয়াল করো এটাকে বলবো আমরা ক্যাটায়ন। তাহলে ক্যাটায়ন কি সবাইকে বুঝতে পারছো কিনা? অর্থাৎ প্লাসে পরিণত হওয়াটাই হচ্ছে ক্যাটায়ন। যেমন দেখো এখানে আমরা যদি একটা দেখাই, এখানে আমরা একটু শেপ দিয়ে দিই, দেখো তো এখানে আমরা এখানে যদি একটু দেখাই যে সোডিয়াম এখানে কিন্তু প্লাস দেওয়া হয়েছে, এখানে ইলেকট্রন দান করেছে মানে যখন এই ক্যাটায়নের সাথে দেখাবো তখন প্লাস দেখাবো। সোডিয়াম ইলেকট্রন ছিল কয়টা? 2 8 1, আর একটা দান করেছে, তাহলে ইলেকট্রন দান হবে কত? 2 8 কত 8, কারণ শেষ স্তরে ইলেকট্রনটা দান করে দিয়েছে। তাহলে এখানে দেখো তো এর প্লাস চার্জ, প্রোটনের চার্জ ছিল 10টা কি 11টা, এখানে হলো প্লাস, কিন্তু ইলেকট্রন আছে কয়টা? এখানে 10টা মাইনাস ইলেকট্রন, তাহলে তার মোট চার্জ কত হবে? +1, অর্থাৎ একটা। এইভাবে এত ঝামেলা না করে সহজ বুদ্ধি হচ্ছে যে কয়টা ইলেকট্রন দান করবে সেই কয়টা প্লাসে পরিণত হবে। মনে থাকবে যে কয়টা ইলেকট্রন দান করবে সেই কয়টা প্লাসে পরিণত হবে। না মনে থাকবে কিনা? সবার মনে থাকবে কিনা বলো? যে কয়টা প্লাসে ইলেকট্রন দান করবে সেই কয়টাই প্লাসে পরিণত হবে। যেমন দেখো আমি আরো এই তিনটা উদাহরণকে আমি সেট করে দিচ্ছি, তোমরা লিখে না, আমি উদাহরণগুলো সেট করে দিই। বলো এখানে যদি আমি ম্যাগনেসিয়াম দিই, Mg দিই, ম্যাগনেসিয়াম, তাহলে কয়টা ইলেকট্রন দান করবে বলো তো? ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম 2টা ইলেকট্রন দান করবে, কারণ ম্যাগনেসিয়ামের বাইরে 2টা ইলেকট্রন, তখন ম্যাগনেসিয়াম একটা প্লাস হবে না, তখন ম্যাগনেসিয়াম 2টা প্লাসে পরিণত হবে, অর্থাৎ ম্যাগনেসিয়াম যে 2 প্লাসে পরিণত হবে। ম্যাগনেসিয়াম কত প্লাসে পরিণত হবে? চার্জ হয়ে যাবে 2 প্লাস। খেয়াল করো কারণ সে 2টা ইলেকট্রন দান করেছে, তাই সে 2 প্লাস হচ্ছে, 2 প্লাসটা ম্যাগনেসিয়ামের ক্যাটায়ন। যদি আমরা সেম ভাবে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে চিন্তা করি, অ্যালুমিনিয়াম, তাহলে অ্যালুমিনিয়ামের শেষ স্তরে কয়টা ইলেকট্রন আছে বলো তো? অ্যালুমিনিয়ামের কয়টা ইলেকট্রন আছে শেষ স্তরে? 3টা, সে 3টা ইলেকট্রন দান করবে, তাহলে 3টা ইলেকট্রন দান করবে। আর 3টা ইলেকট্রন দান করলে অবশ্যই এর প্লাস সংখ্যা হবে কত? 3, কারণ 3টা দান করেছে, প্লাস সংখ্যা হবে 3। আর যেমন এটা হবে অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম। তাহলে বলো তো যে কয়টা ইলেকট্রন দান করবে সেই কয়টা প্লাসে পরিণত হবে, আর এই যে প্লাসে পরিণত হওয়ার নামটাই হচ্ছে ক্যাটায়ন। এখন ক্যাটায়ন বুঝতে কি কারো কোনো সমস্যা আছে কিনা বলো? ক্যাটায়ন বুঝতে কারো সমস্যা আছে কিনা? সবাই কি ক্লিয়ার ক্যাটায়ন? সবাই ক্যাটায়নটা বুঝতে পারছো কিনা? জি স্যার, বুঝতে পারছি। ওকে, তোমরা একটু লিখে নাও, আমি উদাহরণ কিন্তু বইয়ের বাইরে অনেক তথ্য নিজের মধ্যে করে দিচ্ছি, সেট করে দিচ্ছি।
যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তোমরা লিখে নাও। স্যার এটাই কি আজকে লাস্ট কোশ্চেন? কয়টা বাজে? 12টা। হ্যাঁ, ক্যাটায়ন আর অ্যানায়নটা দেখাবো আমরা। ক্যাটায়ন অ্যানায়নটা দেখাবো। অ্যানায়নটাও দেখাবো, অ্যানায়নটাও দেখতে হবে। সবাই ক্যাটায়ন শেষ হলে আমি অ্যানায়নটা দেখাবো। সবাই বুঝতে পারছো কিনা? তাসলিম, জি স্যার। তাসলিম বুঝতে পারছো? তারপরে বিভা, জি স্যার। বিভা। জি স্যার। আচ্ছা বাবা, না বুঝলে কিন্তু প্রশ্ন করে। আমি উদাহরণ কিন্তু অনেকগুলো দিচ্ছি, এগুলো লিখে রাখবা। আমি অ্যানায়নটা দেখাই দাও তাহলে। অ্যানায়ন, ক্যাটায়ন তো অনেকগুলো দেখাইছি, অ্যানায়নটা দেখাই। হালকা একটু নিচে নামান। হালকা নিচে নামাবো? হালকা নিচে, এটা তো শেষই। এটা ক্যাটায়ন অ্যানায়ন এগুলো শেষ করছো? আমি অ্যানায়নটা দেখাবো। ওকে, অ্যানায়নটা দেখাই। ক্যাটায়ন যদি বুঝে থাকে অ্যানায়নটা দেখাই। ক্যাটায়ন তাহলে কাকে বলে? ধনাত্মক চার্জযুক্ত পরমাণুটাকে কি বলবো আমরা? ক্যাটায়ন। সহজ ভাষায় যদি আমরা 1 মার্চের জন্য বলি যে ধনাত্মক চার্জযুক্ত, ডেফিনিশনটা এইভাবে হলো, ধনাত্মক চার্জযুক্ত পরমাণুকে বলবো আমরা ক্যাটায়ন। তাহলে ক্যাটায়ন যেহেতু ক্লিয়ার, আমরা অ্যানায়নে যাব। সেম ভাবে অ্যানায়নের ক্ষেত্রে আমরা বলবো এই কথাটাই আমরা কপি করে নিয়ে আসবো। দেখো, অ্যানায়নের ক্ষেত্রে আমরা একদম সেম কাজটাই করবো। কি জন্য? কারণ এই জিনিসগুলি আমার লাগবে অ্যানায়নের ক্ষেত্রে বোঝার জন্য। আমার এটা আমি সেম ভাবে কাজটা করবো। দেখো, আহা কি এখানে বলো জাদু তো আমাকে তুই অ্যানায়ন দিলে করলি সুবিধা হবে। অ্যানায়ন হচ্ছে কাদের জন্য হবে? ঘুম। এটা ক্যাটায়ন না, এটা হবে অ্যানায়ন। অ্যানায়ন কাদের জন্য হবে? যাদের অধাতু, যারা অধাতু তাদের ক্ষেত্রে হয় অ্যানায়ন। তাহলে আমাদের মাথায় রাখতে হবে যে অধাতু কারা, অধাতু কারা সেটা আমাদের খেয়াল রাখতে হবে। অধাতু হচ্ছে যাদের বাহিরে ইলেকট্রন সংখ্যা 4, কিন্তু ব্যতিক্রম আছে। 4, যাদের বাহিরে ইলেকট্রন সংখ্যা 4, তারপরে হতে পারে 5, 4 হতে পারে 5, হতে পারে 6, হতে পারে 7। অর্থাৎ যাদের বাহিরে ইলেকট্রন সংখ্যা 4 এর উপরে, অর্থাৎ 7 পর্যন্ত, 4, 5, 6, 7, এরা বাহিরে ইলেকট্রন থাকলে তারা অষ্টক পূর্ণ হওয়ার জন্য ইলেকট্রন গ্রহণ করবে, দান না। তখন ইলেকট্রন কি করবে? গ্রহণ করবে। আর এগুলো অধাতু না? গ্রহণ করবে। অধাতু না? হ্যাঁ, অধাতু লিখে দিচ্ছি। ইলেকট্রন কি করবে? গ্রহণ করবে। ইলেকট্রনটা গ্রহণ করবে। ইলেকট্রনটা গ্রহণ করবে। ইলেকট্রন গ্রহণ করবে, এটা কিন্তু অধাতু। আমরা বলছি যে এটা হচ্ছে অধাতু। ইলেকট্রন গ্রহণ করা মানে তখন আর ক্যাটায়ন হবে না, ইলেকট্রন গ্রহণ মানে হচ্ছে অ্যানায়ন হবে। তাহলে একই কথা, আমরা তথ্যটা মিল রাখলাম যে দান করলে হচ্ছে ক্যাটায়ন হয়, আর ইলেকট্রন গ্রহণ করলে হবে অ্যানায়ন। অ্যানায়নে আমরা উদাহরণ দিতে পারি, যেমন বলতে পারি অনেক উদাহরণ আছে আমাদের। যেমন অক্সিজেন বলতে পারি, ফ্লোরিন বলতে পারি। ফ্লোরিনটা আমরা বলি, বলতো ফ্লোরিনে হচ্ছে 9, ফ্লোরিন হচ্ছে 9। সে একটা তার ইলেকট্রন বিন্যাস হবে 2, 8, কত 7, 2, 8, 7। ফ্লোরিনের পরিবর্তে আমরা বলতে পারি অক্সিজেন। দেখো, অক্সিজেন অর্থাৎ ও, অক্সিজেন হতে কত 8, অক্সিজেন
নাইট্রোজেন হচ্ছে 8, তাহলে 8 হলে ইলেকট্রন বিন্যাস হবে 2 আর কত 6, 2 আর 6। অর্থাৎ আমরা এইভাবে একটা দুইটা ইলেকট্রন আমরা দেখতে পারি, যেখানে কিভাবে এখানে আমরা নাইট্রোজেনের ক্ষেত্রে দেখতে পারি নাইট্রোজেন n বলতে পারি আমরা n হচ্ছে কত 7, n হচ্ছে 7, তাহলে ইলেকট্রন বিন্যাস হবে 2 আর কত 2 আর 5। এখানে দেখো তো এর বাইরে কয়টা ইলেকট্রন আছে 7টা, বাইরে ইলেকট্রন আছে কয়টা 7টা। দেন এই ইলেকট্রন কি করবে 7টা ইলেকট্রন মানে এর গ্রহণ করে অষ্টক পূর্ণ হবে। যদি গ্রহণ করে অষ্টক পূর্ণ হতে চায় তাহলে আমরা এই উদাহরণটাকে আমরা এইভাবে সেট করতে পারি। তাহলে এখানে ইলেকট্রন গ্রহণ করবে, এখানে ই হবে কি ফ্লোরিন, এখানে হবে ফ্লোরিন, কারণ F সেই ইলেকট্রন গ্রহণ করবে, একটা গ্রহণ করবে, তাহলে এই একটা হলো এখানে কি হবে প্লাস। গ্রহণ করলে যখন ইলেকট্রন গ্রহণ করে তখন সে মাইনাসে পরিণত হয়। F ইলেকট্রন যখন গ্রহণ করবে তখন সেটা মাইনাসে পরিণত, তখন প্লাস থাকবে না, তখন পরিণত হবে সে মাইনাসে। তাই একটা ইলেকট্রন গ্রহণ করলে সে একটা মাইনাস হয়ে যাবে, তাহলে এটা কি অ্যানায়ন, এটা ক্যাটায়ন না, এটা হয়ে যাবে অ্যানায়ন, কারণ সে একটা ইলেকট্রন কি করেছে গ্রহণ করেছে, মাইনাসে পরিণত হয়েছে, তাহলে সেটাকে বলবো আমরা অ্যানায়ন। দেখো সেম ভাবে যদি আমরা অক্সিজেনের ক্ষেত্রে ধরি, অক্সিজেন, এটা অক্সিজেন ধরলাম আমরা, অর্থাৎ O- অক্সিজেন, সে বাইরে 6টা ইলেকট্রন আছে, তার অষ্টক পূরণের জন্য আরো 2টা ইলেকট্রন দরকার। দেখো বাইরে তার ইলেকট্রন আছে কয়টা 6টা, তাকে অষ্টক পূরণের জন্য আরো 2টা ইলেকট্রন দরকার, সে 2টা গ্রহণ করবে, তখন সে অক্সিজেনটা 2টা মাইনাসে পরিণত হবে। অক্সিজেন কিন্তু একটা মাইনাস হবে না, তখন অক্সিজেন মাইনাসে পরিণত হবে 2টা মাইনাস, কারণ সে 2টা ইলেকট্রন গ্রহণ করবে। অনুরূপ ভাবে নাইট্রোজেনের বাইরে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 5টা, সে অষ্টক পূরণের জন্য 3টা ইলেকট্রন গ্রহণ করবে, এটা কিন্তু প্লাস হবে, 3টা ইলেকট্রন গ্রহণ করবে, এটা 3টা ইলেকট্রন গ্রহণ করবে। তাহলে অবশ্যই না নাইট্রোজেনের ক্ষেত্রে তখন কি হয়ে যাবে, যখন 3টা ইলেকট্রন গ্রহণ করে 3টা প্লাস হবে না, যত গ্রহণ করে ততটা কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে। তাহলে এটা তখন আর ক্যাটায়ন থাকলো না, এটা ক্যাটায়ন থাকলো না, ইলেকট্রন গ্রহণ করার ফলে সেটা অ্যানায়নে পরিণত হবে, এটা ইলেকট্রন গ্রহণ করার ফলে সেটা অ্যানায়নে পরিণত হবে। তাহলে ইলেকট্রন গ্রহণের মাধ্যমে তখন কিসে পরিণত হয়ে যায় অ্যানায়ন, অর্থাৎ ইলেকট্রন গ্রহণ করাটাই অ্যানায়ন বলে। তাহলে অ্যানায়নের ডেফিনিশনটা আমরা এইভাবে সেট করতে পারি। দেখো যে ঋণাত্মক চার্জযুক্ত আয়নকেই বলবো আমরা কি ঋণাত্মক চার্জযুক্ত, দেখো এটা আমি ডেফিনিশনটা এইভাবে লাগাইতে পারি, ঋণাত্মক চার্জযুক্ত আয়নকেই বলবো আমরা অ্যানায়ন। যেমন অ্যানায়নের আরেকটা যে ক্যাটায়ন অ্যানায়ন চার্জ যদি তুমি বের করতে চাও, যেটা একটু আগে আমি চার্জটা বের করে দিয়েছিলাম সোডিয়ামের ক্ষেত্রে, সেম ভাবে তোমরা এই ঋণাত্মকের ক্ষেত্রেও তোমরা চার্জটা বের করতে পারবে, যে চার্জে প্লাস অন মাইনাস অন কিভাবে আসবে সেই চার্জটা তোমরা এইভাবে বের করতে পারবে। এটা তো বের করার দরকার নেই যে কেন মাইনাস ওয়ান হলো, আমি তো সহজ বুদ্ধি বলছি যে প্লাস আর চার্জ মাইনাস চার্জের সংখ্যা সমান, যখন ইলেকট্রন গ্রহণ করবে তখন মাইনাস হয়ে যাবে, আর যখন দান করবে তখন কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে। সবাই ক্লিয়ার কিনা, ক্যাটায়ন আর অ্যানায়নটা ক্লিয়ার কিনা সবাই? আমরা অনেক যা তোমাদের বুঝতে সুবিধা হয় লিখে না, এটাই আমাদের শেষ কোশ্চেন আজকে, নেক্সট ক্লাসে জয়েন করব, বাকিটা পড়াবো। কারো কি বুঝতে সমস্যা আছে কিনা? কিন্তু অনেকগুলো উদাহরণ দিয়েছি তোমাদের বোঝার স্বার্থে যে কয়টা ইলেকট্রন গ্রহণ করবে।